রীতিমতো অসাধ্য সাধন করলেন মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুসের এই ইস্যুতে আমি সত্যিই তাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ ওনার এই একটা বক্তব্যে ধন্যবাদ তো মোহাম্মদ ইউনুসকে দিতেই হবে যে তিনি এত বড় একটা কাজ করেছে। যে সরকার কি নতুন কোনো ফাঁদ তৈরি করেছে, যে ফাঁদে রাজনীতিবিদরা পড়তে বাধ্য হচ্ছে? এমন এক ধরনের ফাঁদ, যে ফাঁদ পাতা থাকবে, একে একে ধরাশায়ী হবে রাজনীতিবিদরা এবং একে একে ধরাশায়ী হবে রাজনৈতিক দলগুলো। মাঝখান থেকে এই ফাঁদ পাতার পেছনে যে কারণ, সেই কৌশলে লালমনিরহাট বিমানবন্দর চালু নিয়ে ভারতের গুম হারাম। লালমনিরহাটে একটি আন্তর্জাতিক যুদ্ধ বিমান ঘাঁটি করছে ডক্টর ইউনুসের সরকার। এরকম আমাদের 10টা 20টা প্ল্যান আছে, যে প্ল্যানগুলোতে প্রত্যেকটা প্ল্যানে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রত্যেকটা কার্যক্রমে ভারতের জন্য জ্বালা হবে, মরিয়া হবে। বাংলাদেশ ভারতের নাকের ডগায় এবার এক জিনিস বানানোর সিদ্ধান্ত নিয়েছে, আর এতেই চটেছে ভারতীয় মিডিয়া, ভারতের সরকার। বিপক্ষে দিল্লি আর পক্ষে আছেন ওয়াশিংটন, পক্ষে আছেন বেইজিং, পক্ষে আছেন ইউরোপিয়ান ইউনিয়ন। প্রিয় দর্শক, এই খুশির সংবাদটা আপনাদেরকে আমি এনটিভি থেকে এখন শোনাবো। কে হচ্ছেন আগামী দিনের নতুন প্রেসিডেন্ট? কে হচ্ছেন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী? বাংলাদেশে কি কোনো সংসদীয় সরকার আসবে? পার্লামেন্ট থাকবে নাকি জাতীয় সরকার গঠন হবে? প্রফেসর ইউনুস নতুন মডেল হয়ে যাচ্ছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক ক্যারিয়ার কার্যত খেয়ে দিলেন ডক্টর পিনাকি ভট্টাচার্য। সালাউদ্দিন আহমেদের কিছু করার নেই, ঘটনা ঘটে গেছে। ওখান থেকে বেমানি করেছিল 3-4 জন লোক। ওই 3-4 জন লোকের নাম আমি আজকে ওনার মুখ থেকেও শুনবো। আমি আপনাদেরকে বলি কে বেমানিগুলো করেছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। লালমনিরহাট বিমানবন্দর চালু নিয়ে ভারতের গুম হারাম। আমি কিছুদিন আগ থেকে বলে আসছিলাম যে লালমনিরহাটে একটি আন্তর্জাতিক যুদ্ধ বিমান ঘাঁটি করছে ডক্টর ইউনুসের সরকার। বাংলাদেশ লালমনিরহাটে যুদ্ধ বিমান ঘাঁটি করছে, আর ভারতের পত্রপত্রিকা নিউজে সেগুলা নিয়ে তাদের গুম হারাম। আর বিপরীতে তারা ত্রিপুরায় তাদের একটি পুরাতন বিমানবন্দর মেরামত করছে যুদ্ধ বিমানবন্দর বানানোর জন্য। আর বাংলাদেশের যুদ্ধ বিমানবন্দরটি হচ্ছে চায়নার সহযোগিতা এবং চায়নার অবস্থান থাকবে এখানে। সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার। এছাড়া শিলিগুড়ি করিডোর থেকে লালমনিরহাটের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। প্রিয় দর্শক, আগ থেকে আমি বলে আসছিলাম যে এই লালমনিরহাটের বিমানবন্দর দিয়ে ভারতকে আমরা 7 সিস্টার থেকে আলাদা করব এবং তাদেরকে আমরা তছনছ করার জন্য এই লালমনিরহাট বিমানবন্দরটি যেন আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সর্ব কাজটা শেষ করে উনি বিদায় নেন। সেই কারণেই জুনের কোনো টার্গেট আছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের, সেটা দিল্লি এবং ভারতের রাজনীতিবিদরা বুঝতে পেরেছে। সেটা আওয়ামী লীগের মাথায় দিয়েছে, সেটা দিয়েছে ওয়াকারুজ্জামানের মাথায়, আর সেই মাথাটা এখন খাচ্ছে বিএনপির মাথায়। বিএনপির মাথায় সেই লালমনিরহাটের কথা না বললেও কুইক নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনুসকে কিভাবে সরানো যায় সেই চিন্তা যখন ভারত মরিয়া হয়ে ইউনুসের বিরুদ্ধে লেগেছে, তখন আমাদের দেশে সালাউদ্দিনকে ভারত থেকে পাঠিয়ে যেভাবে ভারত তা বন্ধ করার জন্য চেষ্টা করছে, এই কুইক নির্বাচনের পিছনের কারণটা আজকের এই নিউজ থেকে আপনারা কিছুটা হলেও পরিষ্কার হচ্ছেন। এরকম আমাদের 10টা 20টা প্ল্যান আছে, যে প্ল্যানগুলোতে প্রত্যেকটা প্ল্যানে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রত্যেকটা কার্যক্রমে ভারতের জন্য জ্বালা হবে, মরিয়া হবে। যেই শাসনটা আমাদের উপর তারা চালিয়েছিল সেই শাসন তো চালাতে পারবেই না, বরঞ্চ তাদের নিজের দেশকে ঠিক রাখতে পারছে না, নিজের দেশের রাজ্যগুলা নিজের দেশ থেকে আলাদা হয়ে যাবে, সেই আতঙ্কে কুইক নির্বাচন বাংলাদেশে চাচ্ছে। তাই আপনি আমি কোনটা চাচ্ছি? ভারতের পরামর্শে কুইক নির্বাচন, নাকি আপনি আমি চাচ্ছি ভারতকে খান খান করে দিয়ে আমরা নির্বাচন করব? মাত্র 20 কিলোমিটার দূরে হলো চিকেন নেকটা, আর চিকেন নেকের পাশে হলো মাত্র 22 কিলোমিটার। 22 কিলোমিটার ব্লক করে দিলে, 22 কিলোমিটার রাস্তা বন্ধ করে দিতে পারলে 7 সিস্টার মানে 7টা রাজ্য আলাদা হয়ে যাবে ভারতের মূল ভূখণ্ড থেকে। ওই 22 কিলোমিটারে যেতে
মাত্র দূরত্ব 20 কিলোমিটার থাকবে আমাদের যুদ্ধের বিমান ঘাঁটিটি, যে বিমান ঘাঁটিটি অত্যাধুনিক হবে চায়নার প্রযুক্তিতে, তুরস্কের এরদোয়ানের প্রযুক্তিতে, এখানে অবস্থান করবে পাকিস্তানেরও প্রযুক্তি। এই তিনটা দেশের প্রযুক্তি মিলে লালমনিরহাট যুদ্ধ বিমান ঘাঁটিটি করা হবে বিশ্বের অন্যতম অত্যাধুনিক বিমান ঘাঁটি। যেখানে ভারতের সংখ্যা সেখানেই তো আমাদের দরকার, যেটা ভারত ভয় পাবে সেটাই তো আমাদের করতে হবে। ভারতকে যতটা ভয়ে রাখতে পারবো ততটা আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো, কারণ আমাদের স্বাধীনতা বিপন্ন হচ্ছে অনলি ফর ভারতের কাছে। আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য নেপাল, ভুটান, চায়না অথবা মালদ্বীপ অথবা শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান অন্য কেউ আসছে না যে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিবে। আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার 54 বছরের ইতিহাস হলো, গলা টিপে আমাদেরকে বারবার ধরেছে এই ভারত। আমাদের যারা যোগ্য রাষ্ট্রপতি হয়েছে, যারা যোগ্য জিয়াউর রহমানের মতো ভারত বিরোধী একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা করেছে তারা। আমরা বাংলাদেশের শেখ মুজিবকেও তাদের কথা যখন শেখ মুজিব শুনতেছিল না, মুসলিমদের সাথে ওয়াইসিতে যোগদান করেছিল বুড়ো আঙ্গুল দেখিয়ে তৎকালীন ইন্দিরা গান্ধীকে, সেই কারণে শেখ মুজিবের সহপরিবারে মৃত্যুর পিছনেও ভারতের পরিকল্পনা বলেই অনেকেই মনে করে থাকে। তারপরে তার মেয়েকে আদার রস গরুর চেনামুত খাওয়িয়ে বাংলাদেশে পাঠিয়েছে, বাংলাদেশের মুসলিমদেরকে হত্যা করে, মানুষ হত্যা করে এখানে ভারতীয় রাজত্ব কায়েমের জন্য। প্রিয় দর্শক, এই অবস্থা যখন বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে, আজকে বাংলাদেশের জনগণ ভারত বিরোধী যে কোনো ভূমিকা, যে কোনো সরকার নেবে তাকেই সাপোর্ট দিবে, তাকে নির্বাচিত করবে। আগামী সংসদটা হবে ভারত বিরোধীদের সংসদ, আগামী সংসদ ভারত প্রেমীদের সংসদ হবে না। আমি খুব ভয়ে আছি বিএনপিকে নিয়ে, যেই বিএনপির এত জনপ্রিয়তা ছিল, আজকে ভারত প্রেমের কারণে তাদের জনপ্রিয়তা ডে বাই ডে যে নিচের দিকে যাচ্ছে, এটা কি বিএনপির হাইকমান্ড জনাব তারেক রহমান সাহেব দেখছেন কিনা? কে হচ্ছেন আগামী দিনের নতুন প্রেসিডেন্ট? কে হচ্ছেন প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী? বাংলাদেশে কি কোনো সংসদীয় সরকার আসবে, পার্লামেন্ট থাকবে, নাকি জাতীয় সরকার গঠন হবে? বিএনপি সারা দেশে আজকে যে জনসভার মধ্য দিয়ে বাংলাদেশকে তাক লাগিয়ে দিল, এটাও অনেক রাজনৈতিক দলের জন্য নতুন বার্তা নিয়ে এসেছে। আবার জামায়াতের এটিএম আজহারুল ইসলামকে বরণ করলো ঢাকাবাসী। আর কূটনীতি পাড়ায় বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় রাষ্ট্রের কাছে প্রফেসর ইউনূস নতুন মডেল হয়ে যাচ্ছে। তারেক রহমান কি হবেন, প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট? তাহলে ইউনূস বিদায় নিচ্ছেন? ভারত কি ভাবছে আসলে? শেখ হাসিনার শেষ পরিণতি কি হবে? এই সবগুলো প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, কূটনীতি পাড়ায় কি চলছে আসলে? সাম্প্রতিক সময় পর্দার অন্তরালে অনেক রকম আলোচনা চলছে। ইউনূস সরকার যে বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, আদৌ কি নির্বাচন হবে? বাংলাদেশের জনগণ কি একটি নির্বাচন দেখতে চাইছে, নাকি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই নির্বাচনটি বা নির্বাচনের প্রত্যাশা রয়ে গেছে? বাংলাদেশের মানুষ বা তরুণ জনসংখ্যা বা জনশক্তি বা তরুণ ভোটার জেন জি, তারা কি চাইছে? অনেক রকম বিশ্লেষণ চলছে। সাম্প্রতিক সময় কূটনীতি পাড়ায় যে আলোচনা চলছে, সেখানে বলা হচ্ছে আমেরিকা বা বিশ্ব মোড়লরা বাংলাদেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সরকার চাইছে না, কিন্তু জাতীয় সরকার চাইছে। কেমন জাতীয় সরকার, কি ধরনের জাতীয় সরকার? সেখানে ক্ষমতায় থাকবে প্রেসিডেন্ট, আর প্রধানমন্ত্রী থাকবে প্রতীকী পদ। পার্লামেন্টারিয়ান কোনো সিস্টেম সেখানে থাকবে না। এখন প্রশ্ন হলো, তাহলে প্রেসিডেন্ট হবেন কে? আলোচনা আসলে প্রেসিডেন্ট হতে পারেন প্রফেসর ইউনূস, আর প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান, উপপ্রধানমন্ত্রী হতে পারেন জামায়াত নেতা ডক্টর শফিকুর রহমান। এই তিনটি পদ নিয়ে মোটামুটি আলোচনা, সঙ্গে আনুপাতিক হারে কারা কত আসন বা কারা কতটুকু অংশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসবে। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা, সুশীল সমাজ, যুক্তরাষ্ট্রে যারা বড় বড় গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, যারা রাজনীতি থেকে একটু দূরে বা রাজনীতি বিমুখ, তারা প্রফেসর ইউনূসকে সর্বোচ্চ পদে, গুরুত্বপূর্ণ পদে দেখতে চান। নগরায়ন বা নগর কেন্দ্রিক একটি রাষ্ট্র তৈরি এবং ঢাকাকে বিচ্ছিন্ন করে, অর্থাৎ ঢাকাকে রাজধানী বা ক্যাপিটাল রেখে প্রতিটা ডিস্ট্রিক্টকে উন্নয়নের দিকে নিয়ে আসা, তৃণমূল জনগোষ্ঠীকে একটা নগরের মধ্যে আটকে রেখে, সীমাবদ্ধ রেখে একটা সমাজকে বা একটা জেলাকে উন্নত করা, কেবল সবাই ঢাকা ছুটে আসবে বিষয়টি এরকম না, এরকম একটি ব্যবস্থা করা। পাশাপাশি নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলছেন এটি নেপাল কিংবা এটি আমাদের নিকট যে আরো কিছু দেশ আছে, সেই দেশের আদলে এই সিস্টেমটা হতে পারে। সাবেক মার্কিন রাষ্ট্রদূতদের মতো লোকেরাও এইটার মধ্যে নাক গলাচ্ছেন। তারা চাইছেন প্রফেসর ইউনূসের মতো সবার গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে আরো সময় রাখতে। এখন এটি কি আগামী নির্বাচন পর্যন্ত জাতীয় সরকার থাকবে, নাকি আগামীতে নির্বাচন বন্ধ রেখে আরো 5 বছরের জন্য এই সিস্টেমকে বলবৎ রাখবে? এটা নিয়ে আসলে আলোচনা আছে। কিন্তু
দিল্লি ভিন্ন কিছু চাইছে। দিল্লি চাইছে একটি দল ক্ষমতায় আসুক, তাদের কাছে সর্বক্ষমতা থাকুক এবং দিল্লি তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করে তাদেরকে দিয়ে তাদের অবস্থাটাকে আবার বাংলাদেশে পাকাপোক্ত করবে। এখন জাতীয় সরকার গঠন হলে বিএনপি 25, জামাত 20, এনসিপি 15, ইসলামী দল 5, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা 10 বা আদার্স দলগুলোকে 25, এই যে বন্টন, এখানে আওয়ামী লীগ কোথায়? দিল্লির প্রশ্ন হলো এখানে। কিন্তু এই প্রস্তাবটি চীন এবং আমেরিকা গ্রহণ করলেও ভারত করতে পারছে না। ভারতের এখানেই মাথা ব্যথা, কারণ ভারতের সবচেয়ে ভয় হলো প্রফেসর ইউনূস। আবার প্রফেসর ইউনূস যদি প্রেসিডেন্ট হন, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, উপপ্রধানমন্ত্রী ডক্টর শফিক হন, সেক্ষেত্রে এই সিস্টেমটা এমনভাবে তৈরি হবে যে যারা ভারতের তাবেদার তারা চাইলে কিচ্ছু করতে পারবে না। আর চীনের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক ভিত্তিটা তৈরি হচ্ছে, এটা আরো মজবুত হবে। এক্ষেত্রে আমেরিকা ইয়েস, চীনও ইয়েস, দিল্লি নো। এখন আমাদের সামনে যে প্রশ্নটা তৈরি হয়েছে, বাংলাদেশের তাহলে সংসদীয় সিস্টেমের নির্বাচন কি বাদ হয়ে যাবে, নাকি 10 বছর পরে হবে, নাকি 5 বছর পরে হবে? সংস্কার কমিশন যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছে, সেখানে আমরা দেখলাম অধিকাংশ জায়গায় বিএনপি ক্রস, অর্থাৎ যে প্রস্তাবনাগুলো এই সংস্কার কমিশন উত্থাপন করেছে, জামায়াত এবং এনসিপির মতামতে আমরা দেখলাম তারা সবাই টিক দিয়েছে, ওকে দিয়েছে। ম্যাক্সিমাম জায়গায় জামাত, এনসিপি সরকারের সংস্কার কমিশনের পক্ষে, কিন্তু বিএনপির অবস্থান ভিন্ন খাতায়। এখন প্রশ্ন হলো যে জাতীয় সরকার গঠন হলে এটা বিএনপি মানবে, বা জামায়াত মানবে, বা এনসিপি মানবে? ভেতর মহল বলছে জামায়াত, এনসিপি ইতিমধ্যে মানতে রাজি হয়েছে। বিএনপির ক্ষেত্রেও একটা পক্ষ মানতে রাজি, একটা পক্ষ মানতে রাজি না। প্রশ্ন হলো বিএনপি যদি মানতে রাজি হয়, সেক্ষেত্রে তারেক রহমান প্রধানমন্ত্রী, মানতে রাজি না হলে আওয়ামী লীগ বা বিএনপির মতো একটা বড় দলের অবস্থান কি হবে? এখন আমেরিকার মতো শক্তিশালী ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট কোনো বিষয় চাইলে সেখানে আমাদের উপমহাদেশে বা দক্ষিণ এশিয়াতে কোনো মোড়লরা সেটাকে আসলে অগ্রাহ্য করতে পারে না। কিন্তু আন্তর্জাতিকভাবে ইস্টাবলিশমেন্টের যে চিন্তাটা, যেটাকে আমরা ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট বলি, তাদের চিন্তাটা হলো ভিন্ন। তারা প্রফেসর ইউনূসকে নিয়ে চিন্তা করছেন, যে কারণে তারেক রহমান এখনো দেশে আসতে পারছেন না। এখনো আমাদের শত্রু রাষ্ট্রের এজেন্সির ভয়টা রয়ে গেছে, তারেক রহমানের জীবন হুমকিতে রয়ে গেছে, এমনটিও কেউ কেউ বলছেন। যদিও এই ব্যাপারে বিএনপি প্রকাশ্যে মুখ খুলছে না, কিন্তু অনেকেই বলছেন তারেক রহমানের জীবন হুমকিতে রয়েছে। সেটা প্রতিবেশী দেশ বা তাদের এজেন্সি বা আমাদের দেশেরও বিশ্বাসঘাতকরা তার জীবনের যে কোনো ক্ষতি করতে পারে। তো সবকিছু মিলে বাংলাদেশের প্রেক্ষাপট এমন একটি জায়গায় যাচ্ছে, হয় সমাধান অথবা পুরো সবকিছু এলোমেলো। এখন জাতীয় সরকার তৈরি হলে এই বড় বৃদ্ধ প্রফেসর ইউনূসের উপর বাংলাদেশ যে আস্থা রাখছে, এটাও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই তথ্য পৌঁছে গেছে যে দেশের জনগণ ইউনূসকে গ্রহণ করতে প্রস্তুত। বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে এই লোক অবদান রেখেছে। উনি একটা কথা বলেছে, বেগম জিয়া উনাকে চেয়ারম্যানের বিশেষ দূত বানিয়েছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের বিশেষ দূত, স্পেশাল এনভয় ওনাকে বানিয়েছিলেন, এবং ওখান থেকে ওনাকে ওই পজিশনটা থেকে ওনাকে সরানোর পায়তারা করেছে কে জানেন? রয়ের দালাল এবং হাসিনার আশীর্বাদ পুষ্ট সাদেক হোসেন খোকা, যে বিএনপির পিঠে ছুরিকাঘাত করছে। 2013 সালের মে মাসে যেই হেফাজত আন্দোলন হয়েছে, ওই সময় বেগম জিয়া সরকার পতনের জন্য যে ভূমিকা নিয়েছিলেন, ওখান থেকে বেইমানি করেছিল 3-4 জন লোক। ওই 3-4 জন লোকের নাম আমি আজকে রোনার মুখ থেকেও শুনবো। আমি আপনাদেরকে বলি কে বেইমানি গুলো করেছিল। গোরখোদক আব্বাস, সাদেক হোসেন খোকা, আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ সালাম বেগম জিয়াকে মিসগাইড করেছে। হেফাজত হত্যাকাণ্ডের সাথে এরা জড়িত। বেগম হাসিনাকে তারা সমর্থন করেছে, রকে তারা সমর্থন করেছে, তারপরে দেশ থেকে পালিয়েছে। এবং এই সাদেক হোসেন খোকা আমেরিকায় এসে চেষ্টা করেছে লন্ডনে তারেক রহমানকে মিসগাইড করতে, তারপরে এখানে লোকজনের সাথে চাঁদাবাজি করে নিজের ক্যান্সারের নাটক করে ইশরাক তখন এখানে একত্রে বসে ডক্টর মুজিবের মতো শিক্ষিত দেশপ্রেমিক এক যোদ্ধাকে তারা এই পজিশন থেকে সরিয়ে একটা নিকৃষ্ট বস্তুকে, সাদি নামের এক বস্তুকে ওই পজিশনে বসানোর চেষ্টা করেছে, রিকশাওয়ালাদের বসানোর চেষ্টা করেছে এই সাদেক হোসেন খোকা। এবং এই সাদেক হোসেন খোকার সাথে কে এসেছিল? ওয়াকারের চাকর, বাংলাদেশের ডিজিএফআই চাকর মনির হায়দার, তাকে জোর করে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।